আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। আজকে হচ্ছে তার পর্ব 5। গত পর্বে হচ্ছে আমরা নরমালি হচ্ছে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় সেই নিয়মগুলো শিখছিলাম। আর আজকে হচ্ছে আমরা একটা ম্যাথ থেকে আবারও ডেবিট ক্রেডিট নির্ণয় করব, যাতে তোমরা এটা প্র্যাকটিস করে আরো বেশি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারো। তো দেখো, আমি প্রথমে প্রশ্নটা পড়ছি, সেটা হচ্ছে 2017 সালের মে মাসে মেসার্স জয়া অ্যান্ড কং নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে নিম্নোক্ত লেনদেন সমূহ সংঘটিত হয়। তো 1 নম্বরে আছে হচ্ছে মিসেস জয়া মুখার্জি ব্যবসায় আরো 20,000 টাকা বিনিয়োগ করলেন। 2 নম্বর, অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো 25,000 টাকা। 3 নম্বর, অফিস ভাড়া 3 মাসের অগ্রিম প্রদান করা হলো 18,000 টাকা। 4 নম্বর, রাজনের নিকট বিক্রয় করা হলো 25,000 টাকা। 5 নম্বর, ব্যাংক চার্জ ধার্য করলো 1500 টাকা। 6 নম্বর, ব্যাংক হতে উত্তোলন করা হলো 6,000 টাকা। 7, ধারে পণ্য ক্রয় করা হলো 15,000 টাকা। 8, মজুরি প্রদান করা হলো 3,000 টাকা। 9, ক্রয় ফেরত 2,000 টাকা। এবং 10, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। তো আমাদের ক নম্বর বলছে হচ্ছে উপযুক্ত তথ্যের আলোকে ব্যাংক লেনদেনের পরিমাণ নির্ণয় করো। খ, মেসার জয়া অ্যান্ড কং এর মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে বলছে মেসার জয়া অ্যান্ড কং এর 1 থেকে 7 নং লেনদেন গুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। তো আমরা হচ্ছে শুধুমাত্র আজকে ডেবিট ক্রেডিট নির্ণয় করাই শিখবো, বাকি ক খ আমরা স্কিপ করব। আমরা আজকে শুধুমাত্র গ নাম্বারটা করবো, ডেবিট ক্রেডিট নির্ণয়। তো ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য তোমার ছকটা হবে ঠিক এরকম। যখন তোমাকে বলবে যে ডেবিট ক্রেডিট নির্ণয় করো শুধুমাত্র, তখন তোমার ছক হবে কি, তারিখ, সংশ্লিষ্ট হিসাব, ডেবিট অথবা ক্রেডিট, আর হচ্ছে টাকা। এই ঘরটা হচ্ছে তোমাকে মুখস্থ করতে হবে। তো চলো, প্রথমে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য প্রথমে সালটা লিখি 2017। তো বলছে যে মিসেস জয়া মুখার্জি ব্যবসায় আরো 20,000 টাকা বিনিয়োগ করেছে। তাহলে আমি বলছিলাম যে যেই টাকাটা ব্যবসায় বিনিয়োগ করে সেটাকেই বলে ব্যবসায়ের মূলধন, তাই না? তার মানে এখানে মালিক মূলধন আনয়ন করছে। মালিক যখন ব্যবসায় বিনিয়োগ করে তখন সেটাকেই বলে হচ্ছে মূলধন। তাহলে এটা হচ্ছে আমাদের মূলধন দেওয়া আছে 20,000 টাকা। এখন এটা আমাদের ডেবিট ক্রেডিট করতে হবে। তো ডেবিট ক্রেডিট করার জন্য আমরা সাল লিখছি। আচ্ছা, এখানে যেহেতু তারিখ দেওয়া নাই, 1, 2 ক্রমিক নং দেওয়া আছে, আমি হচ্ছে ধরে নিলাম যে জানুয়ারি 1, ঠিক আছে, ধরে নিলাম। আচ্ছা, তাহলে দেখো, আচ্ছা থাক, ক্রমিক নং যেহেতু দেওয়া আছে আমরা ক্রমিক নং দিয়েই করি, তাহলে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, যখন মাস থাকবে তখন আমরা মাস দিয়ে করব, ঠিক আছে? তো দেখো, 1 নম্বর দিচ্ছি। এবার হচ্ছে আমরা এটা ডেবিট ক্রেডিট করব। তাহলে মালিক ব্যবসায় মূলধন আনছে। মালিক ব্যবসায় মূলধন আনছে মানে কি, আমার ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাইছে। নগদ টাকা যেহেতু বৃদ্ধি পাইছে, তার মানে আমাদের কি হলো, নগদান হিসাব। আর এই নগদ টাকাটা কি হিসাবে আসছে, মূলধন হিসাবে আসছে, তাই না? আর হচ্ছে মূলধন হিসাব। যেহেতু আমার ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাইছে, তার মানে কি, ওই যে সম্পদ বৃদ্ধি পাইছে। সম্পদ যেহেতু বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি পেলে আমরা জানি নগদান হিসাব, সম্পদ ডেবিট হবে। আর মূলধন, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব আমার বৃদ্ধি পাইছে, তার মানে মূলধন হিসাব কি হবে, ক্রেডিট হবে। ঠিক আছে? তোমরা এই ক্লাসটা বুঝবা তখনই যদি তোমরা আমার এই ডেবিট ক্রেডিট নির্ণয় সম্পর্কিত যে আরো যে 2টা ভিডিও আমি করেছি ওই ভিডিওগুলো যদি দেখো, তাহলে তুমি এই ভিডিওটা খুব সহজেই বুঝতে পারবা। তো যারা এই ভিডিওটা দেখতেছো তারা হচ্ছে আমার আগের 2টা ভিডিও ভালো করে দেখে আসো, না হলে তোমরা এই ভিডিওটা ঠিক মতো বুঝতে পারবে না। ঠিক আছে? তো দেখো, প্রথমে তাহলে আমরা লিখলাম নগদান হিসাব আর হচ্ছে মূলধন হিসাব। তো নগদান হিসাব হচ্ছে ডেবিট, মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট। আমরা ডেবিট ক্রেডিটের ঘরে এটা লিখবো, আর টাকাটা লিখবো এখানে। আচ্ছা, শেষ, আমাদের একটা লেখা শেষ। এইভাবেই হচ্ছে তোমাদেরকে করতে হবে।
যখন তোমাকে পরীক্ষার হলে যখন বা এমনিতে তোমার নর্মালি যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলবে তখন তোমরা এভাবে ঘর কাটবা আর এরকম করে হচ্ছে বসাবা। সংশ্লিষ্ট হিসাবের মধ্যে দুইটা হিসাব যেটা পাইছো সেটা লিখবা, এখানে ডেবিট ক্রেডিট লিখতে হবে আর এখানে হচ্ছে টাকা লিখতে হবে। ঠিক আছে, তাহলে তোমার ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম শিখা হলো। আচ্ছা, এরপরে বলছে যে, আচ্ছা এবার হচ্ছে আমাদেরকে এটা দাগ দিয়ে, এবার বলছে যে অফিসের জন্য একটি 2 নাম্বার, অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো 25,000 টাকা। অফিসের জন্য কম্পিউটার ক্রয় করছে, তাহলে তোমার কাছে কি আসছে? যখন তুমি কম্পিউটার ক্রয় করছো তোমার কাছে কি আসছে? তোমার ব্যবসায় কি কম্পিউটার আসছে? আর কম্পিউটারটা আমি কি দিয়ে কিনছি? নগদ টাকা দিয়ে কিনছি, তাহলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। তাহলে কম্পিউটার আসছে আর নগদ টাকা চলে গেছে, তার মানে এখানে দুইটা হিসাব কি হলো, একটা হচ্ছে নগদান হিসাব আর আরেকটা হচ্ছে কম্পিউটার যেহেতু আসছে, কিন্তু আমরা তো কম্পিউটার হিসাব লিখতে পারবো না। ঠিক আছে, কম্পিউটার হিসাব হয় না, কম্পিউটারকে হচ্ছে অফিস সরঞ্জাম হিসাবে বলা হয়। তাহলে আমাদের হিসাবটা কি হবে? অফিস সরঞ্জাম হিসাব। এই যে ল্যাপটপ কম্পিউটার এই টাইপের জিনিস যদি কিনে তাহলে ওগুলাকে আমরা অফিস সরঞ্জাম হিসেবে বলবো। ঠিক আছে, তাহলে দেখো 2। আচ্ছা, তাহলে আমার কাছে কি আসছে? অফিস সরঞ্জাম আসছে, মানে কম্পিউটার আসছে। অফিস সরঞ্জাম হচ্ছে আমার জন্য সম্পদ, তাহলে যেহেতু আমার কাছে অফিস সরঞ্জাম আসছে তার মানে সম্পদ বৃদ্ধি পাইছে। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট। তার মানে আমরা লিখবো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, অফিস অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। আর আমার কাছ থেকে কি চলে গেছে? আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তার মানে হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা, ঠিক আছে। তো আগে বলি যে তোমার কাছে কি আসছে কি গেছে এই জিনিসটা তুমি আগে হচ্ছে নির্ণয় করবা। এগুলো আমি আগেই হচ্ছে আগের ভিডিও গুলোতে আলোচনা করেছিলাম ভেঙে ভেঙে। আচ্ছা এবার দেখো, 3 নম্বরে আছে হচ্ছে অফিস ভাড়া 3 মাসের অগ্রিম প্রদান করা হলো 18,000 টাকা। অফিস ভাড়া 3 মাসের জন্য অগ্রিম প্রদান করা হলো কত টাকা? 18,000 টাকা। তো নর্মালি আমরা তো মাসের শেষে ভাড়া দিই, তো তুমি চিন্তা করছো যে আমি 3 মাসের অগ্রিম ভাড়া দিয়ে রাখি, তাহলে সামনের 3 মাসে আমাকে আর কি করতে হবে না, ভাড়া দিতে হবে না। ঠিক আছে, তো এখানে কি করছে? 3 মাসের অগ্রিম ভাড়া প্রদান করছে। তাহলে যেহেতু 3 মাসের অগ্রিম ভাড়া প্রদান করছে, তাহলে তোমার কাছ থেকে কি চলে গেছে? টাকা চলে গেছে, নগদ টাকা চলে গেছে। তাহলে একটা কি পাইলাম? নগদান হিসাব। এখন আরেকটা হিসাব কি হবে? যেহেতু আমি অগ্রিম ভাড়া প্রদান করছি তার মানে সামনের 3 মাস আমি নিশ্চিন্ত, আমার ভাড়া দিতে হবে না। তো এটা হচ্ছে আমার জন্য সম্পদ, চলতি সম্পদ, মানে সামনের 3 মাস আমাকে ভাড়া দিতে হচ্ছে না। তো ওই সামনের 3 মাস পর্যন্ত এটা আমার জন্য কি সম্পদ, এটাকে চলতি সম্পদ বলে। আপাতত তোমরা সম্পদ হিসেবেই জানবা। ঠিক আছে, তো যেহেতু অফিস ভাড়া অগ্রিম প্রদান করছে তার মানে এখানে আমার নাম আসবে হচ্ছে অগ্রিম ভাড়া হিসাব। ঠিক আছে, যেটা আমার জন্য সম্পদ। একটা হচ্ছে নগদান হিসাব, আরেকটা হচ্ছে কি অগ্রিম ভাড়া হিসাব। তাহলে ডেবিট কোনটা হবে, ক্রেডিট কোনটা হবে? আমার কাছ থেকে যেহেতু নগদ টাকা চলে গেছে তার মানে নগদান হিসাব ক্রেডিট, তার মানে বিপরীতে অগ্রিম ভাড়া আছে, অগ্রিম ভাড়া হিসাব কি ডেবিট। আর এমনিতে অগ্রিম ভাড়া ডেবিট হওয়ার কারণ হচ্ছে আমার সম্পদ বৃদ্ধি পাইছে, এর জন্য অগ্রিম ভাড়া ডেবিট হবে। অগ্রিম ভাড়া আর হচ্ছে নগদান হিসাব। অগ্রিম ভাড়া সম্পদ বৃদ্ধি পাইছে তাই ডেবিট, ডেবিট আর নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। আচ্ছা তারিখ, এটা হচ্ছে 18,000 টাকা। 18,000 টাকা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এরপরে দাগগুলো একটু বাঁকা হয়েছে, ওকে সমস্যা নেই। এরপরে দেখো, রাজনের 4 নম্বর বলছে রাজনের নিকট বিক্রয় করা হলো 25,000 টাকা।
রাজনের নিকট বিক্রয় করা হলো 25,000 টাকা। তো এখানে আমার কি কি হিসাব আসবে? যখন কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে, যেমন এখানে বলা আছে রাজন, রাজনের নিকট বিক্রয় করা হলো। যখন কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে, নাম উল্লেখ থেকে বিক্রয় অথবা ক্রয় করা হবে, তখন ধরে নিতে হবে ওটা বাকিতে। আমি আরেকটু সহজভাবে বলতেছি, সেটা দেখো। ধরো এখানে দেওয়া আছে রাজন, রাজনের নিকট বিক্রয়, তাই না? এখানে বলা আছে রাজনের নিকট বিক্রয় 2,000 টাকা, 2,000 টাকা সাপোজ। এখন এই যে রাজন নামটা উল্লেখ আছে, এখানে যেহেতু একটা নাম উল্লেখ আছে, তার মানে ধরে নিতে হবে এইটা বাকিতে বিক্রয় করছে। ঠিক আছে, যখন কোনো নাম উল্লেখ থাকবে তখন ধরে নিতে হবে যে ওটা বাকিতে। বুঝতে পারছো? এমনিতে নগদে যদি বিক্রয় থাকে তাহলে তো বলাই থাকবে যে নগদে বিক্রয়, তাই না? নগদে বিক্রয়। কিন্তু এখানে যেহেতু নাম উল্লেখ আছে, তার মানে হচ্ছে বাকিতে বিক্রয় ধরে নিতে হবে। এখন আরেকটা জিনিস যদি আমি বলি, সেটা হচ্ছে রাজনের নিকট নগদে বিক্রয়, রাজনের নিকট নগদে বিক্রয়। এখন দেখো তো, এখানে তো নাম উল্লেখ আছে, তার মানে কি এটা বাকিতে? না, বাকিতে না, কারণ এখানে হচ্ছে নগদ কথাটা উল্লেখ আছে। বুঝতে পারছো? তো যদি নগদ টাকা, নগদ কথাটা উল্লেখ থাকে আর যদি নামও উল্লেখ থাকে, নগদ কথা উল্লেখ থাকার কারণে ওটা নগদে ধরে নিতে হবে। এটা তো তোমরা বুঝতে পারতেছো। কিন্তু ধরো নগদ কথা উল্লেখ নাই, যেমন আগেরটার মধ্যে শুধুমাত্র একজনের নাম উল্লেখ আছে বা একটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, তখন ধরে নিতে হবে যে এটা বাকিতে লেনদেন। ঠিক আছে, তো ধরে নিতে হবে কি এটা বাকিতে লেনদেন। যেমন আমি যদি আরেকটা লিখি, ধরো ভাই ভাই ট্রেডার্স, ভাই ভাই ট্রেডার্সের নিকট বিক্রয়, বিক্রয়। তাহলে এটা কি নগদে নাকি বাকিতে? যেহেতু একটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে ভাই ভাই ট্রেডার্স, আর নগদে কথা উল্লেখ নাই, তার মানে হচ্ছে এটা আমার কি ধরে নিতে হবে? বাকিতে বিক্রয়। বাকি যখন কোনো নাম উল্লেখ থাকবে আর নগদ কথা উল্লেখ থাকবে না, তখন ওটা আমাকে ধরে নিতে হবে বাকিতে ক্রয় অথবা বিক্রয়। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো, তাহলে এখানে বলছে রাজনের নিকট বিক্রয় করা হলো 25,000 টাকা। তাহলে যেহেতু এখানে আমি বাকিতে বিক্রয় করছি, তার মানে ভবিষ্যতে আমি টাকা পাবো। তো আমি আগে বলছিলাম যখন আমি কারো কাছ থেকে টাকা পাবো, সেখানে কি হিসাব আসবে? দেনাদার হিসাব আসবে। আর দেনাদারের বিপরীতে এখানে কি হিসাব আছে? বিক্রয় হিসাব। তো দেনাদার হিসাব আর বিক্রয় হিসাব। এখন লিখবো দেনাদার হিসাব আর হচ্ছে কি বিক্রয় হিসাব। এখন যেহেতু আমি বাকিতে পণ্য বিক্রি করছি, তার মানে আমার দেনাদার বৃদ্ধি পাইছে। দেনাদার হচ্ছে আমার জন্য সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইছে। আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তার মানে লিখবো ডেবিট, ডেবিট। আর বিক্রয়, বিক্রয় এখানে আমার আয় বৃদ্ধি পাইছে, এর জন্য হবে কি ক্রেডিট, ক্রেডিট। এখানে টাকা হচ্ছে 25,000 টাকা, 25,000 টাকা গেল, 25,000 টাকা। এরপরে 4, এরপরে হচ্ছে 5। 5 নম্বর হচ্ছে ব্যাংক চার্জ ধার্য করলো 1,500 টাকা। ব্যাংক চার্জ ধার্য করলো 1,500 টাকা, মানে ব্যাংকে যারা যায় আমরা জানি যে ব্যাংক থেকে আমাদের হিসাব থেকে কি মাঝে মধ্যে চার্জ কেটে নেয় না ব্যাংক আমাদের থেকে? তো ব্যাংক চার্জ আমার জন্য কি? ব্যাংক চার্জ আমার জন্য হচ্ছে খরচ। ঠিক আছে, তাহলে ব্যাংক চার্জ আমার জন্য খরচ, তার মানে একটা আসবে হচ্ছে ব্যাংক চার্জ হিসাব, একটা আসবে কি ব্যাংক চার্জ হিসাব। এখন এখানে কি নগদ টাকার আসা যাওয়া হয়েছে? এটা তো ব্যাংকে হয়েছে, তাই না? তাহলে ব্যাংক চার্জটা কোথা থেকে কাটছে? আমার ব্যাংক হিসাব থেকেই তো কাটছে। ব্যাংক হিসাবে যে টাকাটা আছে সেই টাকা থেকেই তো আমার ব্যাংক চার্জের ব্যাংক চার্জটা কেটে নিছে। ধরো তোমার ব্যাংকে টাকা আছে 10,000, 10,000 টাকা আছে, এখান থেকে তোমার ব্যাংক চার্জটা কাটছে। ঠিক আছে, তো ব্যাংকের মধ্যেই কিন্তু এই লেনদেনটা হয়েছে। যেহেতু আমার ব্যাংকের হিসাব থেকে টাকাটা কাটছে, তার মানে আমার ব্যাংক হিসাবের টাকা কমে গেছে। তার মানে একটা আসবে কি ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব।
আর এই ব্যাংক হিসাবের বিপরীতে কোন হিসাবটা আছে? ব্যাংক চার্জ হিসাব, কারণ এখানে ব্যাংক চার্জ আমার জন্য কি হয়েছে, খরচ হয়েছে। তো আমরা একটা আসছে কি ব্যাংক হিসাব, আর একটা হচ্ছে ব্যাংক চার্জ হিসাব। এখন ডেবিট কোনটা হবে, ক্রেডিট কোনটা হবে? ব্যাংক চার্জ ডেবিট হবে। ব্যাংক চার্জ হিসাব ডেবিট হবে, কারণ হচ্ছে ব্যাংক যেহেতু আমার কাছ থেকে টাকা কেটে নিছে, আমার খরচ হয়েছে, এর জন্য ব্যাংক চার্জ হিসাব কি, ডেবিট। আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে, কারণ আমার ব্যাংক হিসাবের টাকা কমে গেছে, তার মানে আমার সম্পদ হ্রাস পাইছে। সম্পদ হ্রাস পাইছে, এর জন্য হচ্ছে ব্যাংক হিসাব কি হবে, ক্রেডিট হবে। ঠিক আছে, তো এখানে টাকা হচ্ছে 1500। 1500, ঠিক আছে। ওকে, গেল। এরপরে ছয় ছয় নম্বরে বলছে হচ্ছে ব্যাংক হতে উত্তোলন করা হলো 6000 টাকা। ব্যাংক হতে উত্তোলন করা হয়েছে 6000 টাকা। আমি ব্যাংক থেকে যে 6000 টাকা নিয়ে আসছি ব্যবসার জন্য। ঠিক আছে, ব্যবসার জন্য যদিও উল্লেখ নাই, কিন্তু ব্যাংক থেকে উত্তোলন করলে মানেই হচ্ছে ব্যবসার জন্য টাকা উত্তোলন করছে। তো এখন যেহেতু আমি ব্যবসার জন্য ব্যাংক থেকে উত্তোলন করছি, তো আমার কাছে কি আসছে, আমি ব্যাংক থেকে 6000 টাকা নিয়ে আসছি, তাহলে আমার কাছে নগদ টাকা আসছে। তাহলে একটা আসবে কি, নগদান হিসাব। আর আমার ব্যবসার ব্যাংক হিসাব থেকে টাকা কমে গেছে, তার মানে একটা আসবে কি, ব্যাংক হিসাব। ঠিক আছে, তাহলে একটা কি নগদান হিসাব, আর একটা হচ্ছে ব্যাংক হিসাব। যেহেতু ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছে, আর একটা, তাহলে সেটা কি হবে, ব্যাংক হিসাব। এখন কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে? যেহেতু আমার কাছে নগদ টাকা আসছে, সম্পদ বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট। তো নগদান হিসাব কি হবে, ডেবিট হবে। আর ব্যাংকের টাকা কমে গেছে, তার মানে আমার সম্পদ এদিক থেকে হ্রাস পাইছে, তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট। একদিকে আমার সম্পদ বৃদ্ধি পাইছে, আর একদিকে আমার সম্পদ হ্রাস পাইছে। আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর সম্পদ হ্রাস পেলে কি, ক্রেডিট হয়। তো নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট। ক্রেডিট 6000 টাকা, 6000 টাকা, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমাদের, আচ্ছা এখানে আমাদেরকে বলছে হচ্ছে 7 তারিখ পর্যন্ত করতে, 1 থেকে 7 তারিখ পর্যন্ত, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি তোমাদের হচ্ছে এই পুরো 1 থেকে 10 প্রত্যেকটারই হচ্ছে ডেবিট ক্রেডিট করে দিব। আচ্ছা, যেহেতু আমাদের এখানে জায়গা নেই, তো আমরা এই সবগুলো আবার মুছে তখন আমরা পরের ধাপ থেকে আবার করা শুরু করতেছি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা 6 নম্বর পর্যন্ত হচ্ছে করছিলাম, এবার আমরা উপরের লাইনগুলো হচ্ছে মুছে ফেলছি, যাতে আমরা পরের গুলো করতে পারি। তো 7 নম্বরে আছে হচ্ছে ধারে পণ্য ক্রয় করা হলো 15,000 টাকা। ধারে পণ্য ক্রয় করছি, তার মানে আমার কি বৃদ্ধি পাইছে, দায় বৃদ্ধি পাইছে। আমি যেহেতু ধারে পণ্য কিনছি, আমি বাকিতে কোনো একটা জিনিস কিনছি, তাহলে ভবিষ্যতে, এখন আমি নগদ টাকা দেই নাই, কিন্তু ভবিষ্যতে আমাকে টাকা দিতে হবে। তো যার কাছ থেকে পণ্য কিনছি সে অবশ্যই আমার কাছ থেকে টাকা পাবে। তাহলে যখন এরকম কোনো কথা আসবে যে কেউ আমার কাছ থেকে টাকা পাবে, তখন সেখানে সৃষ্টি হয় পাওনাদার। ঠিক আছে, যখন কেউ আমার কাছ থেকে টাকা পাবে এরকম কোনো কথা আসে, তখন সেখানে সেটাকে বলা হচ্ছে পাওনাদার। তো একটা হচ্ছে পাওনাদার হিসাব। আর পাওনাদারটা কিসের জন্য সৃষ্টি হয়েছে, এই ধারে ক্রয়ের জন্য যে সৃষ্টি হয়েছে। তাহলে আরেকটা নাম আসবে কি, ক্রয় হিসাব। একটা হচ্ছে পাওনাদার হিসাব, আর একটা হচ্ছে ক্রয় হিসাব। এখন দেখবো যে ডেবিট ক্রেডিট কোনটা হবে। তো পাওনাদার, পাওনাদার হচ্ছে আমার সম্পদের শ্রেণীর মধ্যে দায়। তো দায় এখানে কি বৃদ্ধি পাইছে না, আমি ধারে পণ্য কিনছি, না কিনলে তো আমার পাওনাদার এসে আমার কাছে টাকা চাইতো না, কেনার ফলেই তো পাওনাদার এখন এসে আমার কাছে টাকা চাবে। তার মানে আমার দায় বৃদ্ধি পাইছে। দায় বৃদ্ধি পেলে কি হয়, দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, তার মানে পাওনাদার হিসাব কি হবে, ক্রেডিট হবে। আর আহ বিপরীতে তো আমার ব্যয় হয়েছে, আমি যেহেতু পণ্য কিনছি তো আমার জন্য ব্যয় হয়েছে। আর ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ব্যয় বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট, তার মানে ক্রয় হিসাব কি হবে, ডেবিট হবে। আর সহজ কথা বলতে গেলে, তোমরা যদি একটা নির্ণয় করতে পারো, আরেকটা অটোমেটিকলি তোমরা ডেবিট ক্রেডিট বসিয়ে দিবা। যেমন এখানে আমি বুঝলাম হচ্ছে পাওনাদার হিসাব, পাওনাদার, পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব যেহেতু ক্রেডিট,
তার মানে ক্রয় হিসাব অটোমেটিকলি কি হবে, ডেবিট হবে। ক্রয় হিসাব ডেবিট, ঠিক আছে। কিন্তু তোমাদের কারণটা জানতে হবে যে কেন ডেবিট ক্রেডিট হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, তো 15,000, 15,000, আচ্ছা এটা গেল। এরপরে 8 তারিখ, আচ্ছা এই নিচেরটা আমি রাখতে হচ্ছে তোমাদের বোঝার জন্য যে আমি 6 নম্বর পর্যন্ত করেছিলাম। এবার দেখো 7, 8 নম্বর মজুরি প্রদান করা হলো। তো তুমি মজুরি দিচ্ছ, নর্মাল কোন একটা কাজ করাইছো, তো তুমি তাকে মজুরি দিছো, তো তোমার কাছ থেকে কি চলে গেছে, তোমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তার মানে নগদান হিসাব। আর এর বিপরীত নগদ টাকাটা কিসের জন্য চলে গেল, মজুরির জন্যই তো চলে গেল, তাই না? তাহলে একটা নাম হবে কি, মজুরি হিসাব। তাহলে একটা হবে মজুরি হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। তো ডেবিট ক্রেডিট কোনটা হবে, যেহেতু আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে তার মানে নগদান হিসাব কি হবে, ক্রেডিট, আর মজুরি হিসাব কি হবে, ডেবিট। ঠিক আছে, তো 9, মজুরি, ও সরি সরি, মজুরি, মজুরি হিসাব ডেবিট, কারণ এখানে আমার ব্যয় বৃদ্ধি পাইছে আর নগদ টাকা চলে গেছে, সম্পদ হ্রাস পাইছে, এর জন্য নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে, সম্পদ হ্রাস পাওয়ার কারণে ক্রেডিট। আচ্ছা, তো আমাদের এখন টাকা হবে হচ্ছে 3,000। আচ্ছা, এরপরে বলছে যে ক্রয় ফেরত 2,000 টাকা। ক্রয় ফেরত মানে তুমি বাকিতে পণ্য ক্রয় করছিলা, এখন সেই ক্রয়টা তুমি কি করতেছো, কোনো একটা প্রবলেম আছে এর জন্য তুমি সেটাকে ফেরত পাঠিয়ে দিচ্ছো, তাই না? তো এখন দেখো, যখন তুমি যখন তুমি বাকিতে পণ্য কিনবা, এই যে এখানে তো আছে যে যখন দেখো যখন তুমি বাকিতে পণ্য কিনবা তখন তোমার জাবেদা হবে কি, ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব কি, ক্রেডিট, তাই না? বাকিতে ক্রয়ের ফলে আমার এই জাবেদাটার সৃষ্টি হয়। এখন তুমি তো এই ক্রয়টা ফেরত দিয়ে দিতেছো, তার মানে অবশ্যই তোমার পাওনাদার হ্রাস পাইছে, তাই না? তো তাহলে এখন কি এটা জাস্ট উল্টায় যাবে, পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ডেবিট হবে, আর যে ক্রয় হিসাব তো ক্রেডিট হবে না, যেহেতু ক্রয় ফেরত করছো তার মানে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ঠিক আছে, মানে কথা এইটাই, মানে প্রথমে যখন ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত এই টাইপের কথা আসবে তখন তুমি কি করবা, যে বাকিতে ক্রয় বা বাকিতে বিক্রয়ের জাবেদা কি হয়, যেমন এখানে ক্রয় ফেরত বলছে, ক্রয় ফেরত থাকলে হচ্ছে আমাকে বাকিতে ক্রয়ের যে জাবেদাটা এটা আগে তোমাকে মনে মনে করতে হবে। তাহলে দেখো আমি মনে মনে করছি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, তাহলে যেহেতু ক্রয় ফেরত হয়েছে তার মানে এই দুইটা জাবেদা উল্টায় যাবে, পাওনাদার ডেবিট হয়ে যাবে আর ক্রয় হচ্ছে ক্রেডিট হয়ে যাবে। আর আরেকটা জিনিস, যেহেতু ফেরত করছে তাই ক্রয়ের সাথে শুধুমাত্র তুমি ফেরতটা যোগ করে দিবা, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ঠিক আছে, সহজ। তাহলে পাওনাদার, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব দুই হাজার, 2,000 টাকা, 2,000 টাকা। আচ্ছা, এরপরে 10 তারিখ বা ক্রমিক নাম্বার 10 যেটা, সেটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো। ঠিক আছে, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। ব্যাংকে জমা দিলে আমার কাছ থেকে কি চলে গেছে, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। আমি ব্যাংকে 10,000 টাকা জমা দিচ্ছি, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। আর টাকাটা কোথায় যায় জমা হয়েছে, আমার ব্যবসার ব্যাংক হিসাবে জমা হয়েছে, তার মানে আমার ব্যাংক বৃদ্ধি পাইছে আর আমার ব্যবসায় নগদ টাকা হ্রাস পাইছে। তো নগদ টাকা যেহেতু চলে গেছে তার মানে নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। আর ব্যাংকের টাকা বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি পাইছে, ব্যাংক বৃদ্ধি পাওয়া মানে তো সম্পদ বৃদ্ধি পাওয়া, তাহলে সম্পদ যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে ব্যাংক হিসাব হবে ডেবিট, আর নগদ যেহেতু কমে গেছে তাহলে নগদান হিসাব হবে কি, ক্রেডিট। তো ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব
ক্রেডিট। ঠিক আছে, তো হইলো, এবার টাকাটা দিব। টাকাটা হচ্ছে 3000 টাকা। সরি, 10,000। ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমার এই ম্যাথটার যত ডেবিট ক্রেডিট আছে সব ডেবিট ক্রেডিট আমরা নির্ণয় করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি তোমাদের প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাবা যে কোন বিষয়টা বা কোন জায়গাটায় তোমার সমস্যাটা হয়েছে, সেটা তুমি আমাকে কমেন্ট বক্সে জানাবা। আমি হচ্ছে সেটা সলভ করার ট্রাই করব। আর তো ডেবিট ক্রেডিট নির্ণয় আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ ঘুরায় ফিরায় দেখবা প্রথমে তোমাদের কি হিসাব বের করতে হবে, এরপরে হচ্ছে হিসাব থেকে হিসাবের ওই শ্রেণীটা নির্ণয় করতে হবে। শ্রেণী নির্ণয় করার পরে ওই যে আমি বলছিলাম যে প্রথম পর্বে যে 4টা জিনিস মাথায় রাখলে তুমি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা। ঠিক আছে, ওই নিয়মটা ফলো করে তুমি যে কোনো জায়গায় ডেবিট ক্রেডিট তুমি নির্ণয় করতে পারবা। আর তাছাড়াও তোমাদের যদি সমস্যা থাকে তাহলে তো আমি আছি। তো নেক্সট ক্লাসে আমরা আরো নতুন কিছু টপিক শিখবো এই ডেবিট ক্রেডিট নির্ণয় সম্পর্কিত। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।